হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মেহেদি খান। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেই কোন কোন বিষয়ের উপর আমরা এই ভিডিওটা তৈরি করছি, অথবা আপনার কোন কোন টপিক এই ভিডিওতে কভার করব। সো ফার্স্ট অফ অল আমরা দেখব কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, দেন প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। দেন থার্ড যে টপিকটা, এটা হচ্ছে আমরা কিভাবে প্রজেক্ট লোকালি সার্ভার রান করব, অথবা কিভাবে লোকালি আমরা প্রজেক্ট রান করব সেটা দেখব এখানে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। সো ফার্স্ট অফ অল আমার প্রজেক্ট ডিরেক্টরিতে যেতে হবে, মানে যেখানে আমি প্রজেক্ট ক্রিয়েট করব ওই লোকেশনে যেতে হবে। দেন আমি এখানে আপনাদেরকে কিভাবে টার্মিনাল ওপেন করতে হয় সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব। ফার্স্ট অফ অল দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি অ্যাড্রেস বার থেকে প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে অ্যাড্রেস বার থেকে উইন্ডোজে লিখতে হবে সিএমডি, লিখে এন্টার প্রেস করতে হবে। আমার টার্মিনাল ওপেন হয়ে গেল এবং আমার লোকেশন দেখাচ্ছে প্রজেক্ট ডিরেক্টরি, দেখেন। তারপর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এই যে স্পেস খালি জায়গাটা, এখানে আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন টার্মিনাল, মানে আপনার এখান থেকে ক্লিক করে আপনার টার্মিনালটা মানে কমান্ড প্রম্পটটা ওপেন করতে পারেন। তো এটা গেল হচ্ছে আপনার টার্মিনাল ওপেন করার ওয়েটা, অথবা সহজ পদ্ধতি। মানে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে উইন্ডোজ কি প্লাস আর চেপে সিএমডি লিখে তাও আপনার কমান্ড প্রম্পট ওপেন করতে পারেন, এবং ওই লোকেশনে যেতে হলে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে কমান্ড ইউজ করে ওইখানে যেতে হবে, প্রজেক্ট ডিরেক্টরিতে যেতে হবে। সো আমি সহজ পদ্ধতিটা দেখালাম, আপনারা ইচ্ছা আপনার কোন ওয়েটা ইউজ করবেন, আমি তিনটাই দেখালাম। তো দেখি এখন কিভাবে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। তার জন্য লিখতে হবে পাইথন -mvenb। এখানে আমাদের আমি কমান্ডটা বুঝাচ্ছি। তারপর হচ্ছে লিখতে হবে এনভায়রনমেন্ট নেম। এনভায়রনমেন্ট নেমে কয়েকটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, একটা হচ্ছে আপনি venb লিখতে পারেন, অথবা env লিখতে পারেন, অথবা .env অথবা .benv এগুলো লিখতে পারেন। এগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড নেম। যখন আপনি গিট রিপোজিটরিতে আপলোড করবেন কোডগুলা, তখন আপনার গিট ইগনোরে এগুলা বলে দিতে হয় যে প্যাকেজগুলো আমার আপলোড করব না, তার জন্য এগুলা গিট ইগনোরে বলে দিতে হয়। সেটা আমি পরে দেখাবো পরবর্তী কোনো এক ভিডিওতে। তো এখন আমরা বুঝে নেই যে আসলে এই কমান্ডটা লিখেছি এটার কাজটা কি, অথবা কোন কমান্ডের কি নাম, অথবা কেন। ফার্স্ট অফ অল আমরা পাইথন লিখেছি, কারণ আমরা পাইথন ইউজ করে পাইথনের প্যাকেজ ইউজ করব, সেজন্য পাইথন লিখেছি। দেন হচ্ছে এম, মানে আমি একটা প্যাকেজকে স্ক্রিপ্ট হিসেবে ইউজ করব, তার জন্য আমার এম লিখতে হয়। মানে আমি কোন একটা প্যাকেজকে কমান্ড প্রম্পট থেকে রান করব এজ এ স্ক্রিপ্ট হিসেবে, তখন আমার -mটা ইউজ করতে হয়। দেন হচ্ছে আমার যে প্যাকেজ নেম venb এটা লিখলাম, অথবা কমান্ড নেমও বলতে পারেন, কমান্ড নেম। তারপর হচ্ছে আপনার এই যে আপনার এনভায়রনমেন্ট নেম, মানে যেটা আমাদের এখানে ক্রিয়েট হবে সেটার নেম। সো আমি এখানে শুধু venb রাখবো, দেন এন্টার প্রেস করব। দেখুন আমার প্রজেক্ট এখানে এই ফোল্ডারে অথবা এই ডিরেক্টরিতে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে। এটা একটু সময় নেবে। তো তৈরি হয়ে গেল আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন হচ্ছে এটা অ্যাক্টিভ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এটা অ্যাক্টিভ করার আগে দেখিয়ে নেই আপনাকে এটার ভিতরে কি আছে। এখানে তিনটা ডিরেক্টরি আছে, একটা ফাইল আছে, একটা হচ্ছে ইনক্লুড, লিভ, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। এগুলো নিয়ে আমি আপনাকে আরো ডিটেল দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে, যে এখানে আমাদের কি কি সুবিধা, মানে আমাদের প্যাকেজগুলো এখানে ইনস্টল হল, কোথায় ইনস্টল হয়, এগুলো নিয়ে আমি ইন ডিটেল পরে আলোচনা করব, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপর আমি এখান থেকে যাব হচ্ছে এই যে এখানে দিব আমি স্ক্রিপ্ট। ফার্স্ট অফ অল প্যাকেজ আপনার ডিরেক্টরি নেমটা মানে এনভায়রনমেন্ট নেমটা, দেন \scripts, দেন আপনার এই স্ক্রিপ্টস এর ভিতরে দেখেন অ্যাক্টিভেট নামে একটা ফাইল আছে, অথবা আপনি activate.bat এই দুইটার যে কোনো একটা আপনি রান করতে পারেন। সো আমি অ্যাক্টিভেট প্রথমটাই রাখলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখেন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেল। এই যে দেখেন আমার লোকেশনের আগে
আমার একটা ব্র্যাকেটের ভিতর নাম চলে আসছে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে নামটা এটা চলে আসছে। সো এখন আমি আরেকটা ওয়েতে দেখাবো কিভাবে অ্যাক্টিভ করতে হয়। তো ফার্স্ট অফ অল দেখে নেই কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়। তো তার জন্য আমরা শুধু লিখতে হবে ডিঅ্যাক্টিভেট, দেন দেখেন আমার এনভায়রনমেন্ট নেমটা অ্যাড্রেসের আগে থেকে চলে গেল, তার মানে আমার এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এখন আরেকটা ওয়ে দেখবো কিভাবে আমরা অ্যাক্টিভ করতে হয়। ফার্স্ট অফ অল লিখতে হবে সিডি ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম, দেন হচ্ছে সিডি স্ক্রিপ্টস, দেন হচ্ছে আমরা অ্যাক্টিভেট এটা লিখে এন্টার প্রেস করব, দেখেন চালু হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে দুইটা ওয়ে। সো এখন এটার অসুবিধা হচ্ছে আপনার সিডি করে করে ভিতরে যেতে হয়, কিন্তু ওইটা আপনি এক জায়গা থেকে তৈরি করতে পারতেছেন। এখন এইটা তৈরি করার পর আমার কিন্তু ব্যাকে যেতে হবে। যদি আমি এই মেথডটা ইউজ করি তাহলে আমার সিডি লিখে লিখে আমার ব্যাকে যেতে হবে, মানে আমার রুট ডিরেক্টরিতে এখানে আসতে হবে কমান্ড প্রম্পটে। তো লিখতে হবে সিডি ডট ডট স্ল্যাশ ডট ডট, আমি ব্যাকে গেলাম, দেখেন আমার প্রজেক্ট ডিরেক্টরিতে চলে আসলাম। তো এখন লিখবো ক্লিয়ার করে দেব CLS। এখন আমার কিন্তু অ্যাক্টিভ আছে এনভায়রনমেন্টটা। এখন আপনার প্রজেক্ট ক্রিয়েট করব, জ্যাঙ্গো প্রজেক্ট। তার জন্য লিখতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, দেন হচ্ছে আমার প্রজেক্ট নেম দিতে হবে। তো আমি একটা নেম দিয়ে দেই ভিডিও 1 লিখে এন্টার প্রেস করলাম, আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। কিন্তু আমি যদি এই প্রজেক্টটা রান করতে হয় আমার এই ডিরেক্টরির ভিতরে যেতে হবে এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট থাকবে বাইরে। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা স্পেসিফিক প্রজেক্টের জন্য হলে এই প্রজেক্টের ভিতরে হবে, মানে হচ্ছে আপনার প্রজেক্ট ডিরেক্টরির রুটে থাকবে, তাতে আমরা বুঝতে পারি যে কোন এনভায়রনমেন্টটা কোন প্রজেক্টের জন্য। এখন ধরেন আমি আরেকটা এনভায়রনমেন্ট তৈরি করলাম, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন আমি যদি আরেকটা এনভায়রনমেন্ট তৈরি করি অথবা আরেকটা প্রজেক্ট তৈরি করতে চাই, তার জন্য আমার আরেকটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তার জন্য লিখতে হবে পাইথন -m ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম env। এখন আরেকটা প্রজেক্ট তৈরি করব বিদায় আমি আরেকটা এনভায়রনমেন্ট তৈরি করছি। এটা কেন করছি, আমি এটা যখন এগুলো তৈরি করব তারপরে বুঝতে পারবেন যে আমি এগুলা কেন বারবার করতেছি। হয়তো এখন আপনার বিরক্ত লাগতে পারে, কিন্তু এটা জেনে রাখা ভালো যে আমি কোন ওয়েতে আমি প্রজেক্ট ক্রিয়েট করব, আমার প্রত্যেকটা ওয়ে জেনে রাখা ভালো। সো ফার্স্ট অফ অল আমি এখানে অ্যাক্টিভ করে নেই env/scripts activate, দেন আমি এটা ক্লোজ করে দিই যেহেতু আমার এখানে হিজিবিজি দেখাচ্ছে। সো এখন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, জ্যাঙ্গো প্রজেক্ট। তার জন্য আমার লিখতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট ভিডিও 2 দিয়ে দিলাম, দেখুন তৈরি হয়ে গেল। এখানে অসুবিধাটা দেখেন, আমি ভিডিও 2 যে প্রজেক্টটা এটার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করছি, ভিডিও 1 যে একটা প্রজেক্ট এটার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করছি, কিন্তু এগুলো হচ্ছে বাইরে। হ্যাঁ দেখুন এগুলো হচ্ছে বাইরে, মানে এনভায়রনমেন্টও বাইরে, প্রজেক্টও আরেক জায়গায়। কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে না। আপনি যেই এনভায়রনমেন্টটা তৈরি করবেন অথবা যে প্রজেক্টটা তৈরি করবেন ওই প্রজেক্টের এনভায়রনমেন্ট থাকবে আপনার প্রজেক্টের রুট ডিরেক্টরিতে। মানে আপনি লাস্ট যে ধরেন আপনার লাস্ট যে এনভায়রনমেন্টটা এটা আপনার থাকার কথা ছিল ভিডিও 2 এখানে, এই যে এখানে থাকার কথা ছিল, কিন্তু আমরা এটা বাইরে তৈরি করেছি। তাতে আমাদের অনেকগুলো অসুবিধা আছে, এটা আমি দেখতেই পারছেন, দেখাতেই পেরেছি অবশ্যই। যেমন ধরেন এই যে আমার দেখেন এনভায়রনমেন্ট 1 এনভায়রনমেন্ট 2 দেখেন এটা দুইটা কিন্তু উপরে চলে গেছে। এখন আমি যদি হঠাৎ একদিন এসে কোনো এক সময় এসে যে আমার এই প্রজেক্টে কাজ করতে চাই, প্রজেক্ট 2 তে কাজ করতে চাই, আমি এখন চিন্তা করতে হবে যে আসলে আমার এনভায়রনমেন্ট কোনটা ছিল। সো এটা একটা কনফিউজিং ব্যাপার হয়ে যায়। তার জন্য আরেকটা সিস্টেম আছে, সিস্টেম বলতে আরেকটা ওয়ে আছে আপনার প্রজেক্ট ক্রিয়েট করা এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা।
ওইটা আমি এখন দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এই প্রজেক্টগুলো ডিলিট করে নেই, দেন টার্মিনাল ওপেন করে ক্লিয়ার করে নিলাম। এখন দেখাচ্ছি আমি স্ট্যান্ডার্ড ওয়েটা, মানে আমার দিক থেকে যেটা স্ট্যান্ডার্ড মনে হয় সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমার একটা প্রজেক্ট নেম চুজ করতে হবে। যেমন ধরেন আমার ভিডিও 1, আমি এটা চুজ করলাম। তারপর আমার লিখতে হবে mkdir, মানে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে ভিডিও 1। একটা এমটি একটা ডিরেক্টরি তৈরি করে ফেললাম। এখানে দেখুন কিছুই নেই, কিন্তু আমি এখন মজার বিষয়টা দেখাবো। এই যে ভিডিও 1টা তৈরি করলাম, এখন আমি যদি এখানে যাই সিডি ভিডিও 1, এখানে আমি গেলাম। এখন আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এখানে। তো তার জন্য লিখতে হবে, এটা নিশ্চয়ই এখন জেনে গেছে, python -m benv, দেন প্রজেক্টের নেম, সরি আপনার এনভায়রনমেন্ট নেম, দেন এন্টার প্রেস করলাম। তৈরি হয়ে যাচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আমার ভিডিও 1 এর জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ভিডিও 1 নামে যে ভার্চুয়াল প্রজেক্টটা তৈরি করছি তার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তার রুট ডিরেক্টরিতে। ওকে, এটা তৈরি হচ্ছে, একটু সময় নিচ্ছে। সো ফার্স্ট অফ অল আমি এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করে নেই। অ্যাক্টিভ করে নেওয়ার পর এখন আমার জ্যাঙ্গোটা ইনস্টল দেব এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে। তার আগে দেখে নেই আমার এখানে ইনস্টল নেই কিছুই, জাস্ট ডিফল্ট যেগুলো ছিল এগুলাই আছে। ক্লিয়ার করে নিলাম। তারপর আমি জ্যাঙ্গো ইনস্টল দেব, জ্যাঙ্গো 4.4 = 4.0 ইনস্টল দিয়ে নিচ্ছি। আমি জ্যাঙ্গো 4.0 ইনস্টল দিয়ে নিচ্ছি, একটু টাইম নেবে। ইনস্টল হয়ে গেল জ্যাঙ্গো 4.0। এখন যদি আমি চেক করি পিপ লিস্ট লিখে এন্টার প্রেস করব, দেখেন আমার জ্যাঙ্গো 4.0 ইনস্টল হয়ে গেল। এখন আমি এই ডিরেক্টরিতে রুট ডিরেক্টরিতে জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য লিখতে হবে জ্যাঙ্গো -admin start project, দেন প্রজেক্টের নেম। আমি এখানে প্রজেক্টের নেমটা যেন রিইউজ করা যায় এমনভাবে তৈরি করব, অথবা আপনি আপনার নাম অনুযায়ী দিতে পারেন, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে কোর নামে তৈরি করে। দেন আরেকটা জিনিস এখানে আমি বলবো ডট ইউজ করতে। এটা ইউজ করার মানে হচ্ছে আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন উইদাউট রুট ডিরেক্টরি, এটা এই সেম প্রজেক্টে সেম ডিরেক্টরিতে আপনার প্রজেক্টটা তৈরি করবে। এই ডট দেওয়ার পর আমি এন্টার প্রেস করব। দেখুন আমার যে ডিরেক্টরিটা ছিল এখানে আরেকটা ফোল্ডার অথবা ডিরেক্টরি না ক্রিয়েট করে আমার এই বেস ডিরেক্টরিতেই প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলছে। এই যে কোর নামে আমার প্রজেক্ট, দেন manage.py, এই দুইটা ফাইল আমার বেস ডিরেক্টরিতে তৈরি হয়ে গেল। এখন আমি সিডি করে অন্য একটা ডিরেক্টরিতে যেতে হচ্ছে না, আমি এখান থেকেই প্রজেক্টটা রান করতে পারবো। তার জন্য লিখতে হবে manage.py run server। দেখুন আমার এটা রান হয়ে গেল। এখন আরেকটা জিনিস দেখবেন, আমার এখানে আরেকটা ফাইল তৈরি হয়েছে db.sqlite3। এটা হচ্ছে আমার ডিফল্ট ডাটাবেস। জ্যাঙ্গো প্রজেক্ট যখন ক্রিয়েট করি তখন ডিফল্ট একটা, যখন রান করি তখন আমার ডিফল্ট একটা ডাটাবেস প্রোভাইড করে জ্যাঙ্গো, সেটা হচ্ছে SQLite যে ডাটাবেস, ওইটা ইউজ করা যায়। তার জন্য আলাদা কোনো কনফিগারেশন করতে হয় না। সো এখন আমি যেই অসুবিধাটার কথা বলেছিলাম, ব্যাকে যদি যাই, যে প্রজেক্ট ওয়াইজ এনভায়রনমেন্ট, এটা যে অসুবিধাটা বলেছিলাম এটা আমি এখন দেখাবো। তো আমি ব্যাকে গেলাম, মানে যেটা আমার মেইন প্রজেক্ট ডিরেক্টরি ছিল। এখানে আসার পর দেখুন আমার প্রজেক্ট এখানে একটা তৈরি হয়েছে। এখন যদি আমি আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করি, লিখি, তার আগে আমার ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে আমার যে এক্সিস্টিং ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আছে। ডিঅ্যাক্টিভেট
তো এখন দেখবো কিভাবে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং ওইটার জন্য আলাদা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হয় স্ট্যান্ডার্ড ওয়েতে। তো ফার্স্ট অফ অল এখানে আমি আরেকটা ডিরেক্টরি তৈরি করে নিই, ওকে dir লিখে দেন চেঞ্জ ডিরেক্টরি ভিডিও 2। এখানে আমি যদি দেখাই ভিডিও 2তে কিন্তু আমার কোনো কি ফাইল নেই। এখন আমি এখানে ফার্স্ট অফ অল ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, তার জন্য লিখতে হবে python -m venv env দেন venv লিখে এন্টার প্রেস করব। সো তৈরি হয়ে গেল ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এখন আমরা এটা অ্যাক্টিভেট করে নেব। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে Django ইনস্টল দিতে হবে, তার জন্য লিখতে হবে pip install Django। এটা হচ্ছে আমি লেটেস্ট ভার্সন এখানে ইনস্টল দেব, দেন এন্টার প্রেস করব। লেটেস্ট ভার্সন আমি যখন ভিডিও ক্রিয়েট করছি এখন 5.0। সো প্যাকেজটা ইনস্টল হয়ে গেল। এখন আমাদের Django প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য লিখতে হবে Django -admin start project name স্পেস ডট লিখে এন্টার প্রেস করতে হবে। দেন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে, এই বেস ডিরেক্টরিতেই তৈরি হয়ে গেল। এখন আমাদের রান করতে হবে প্রজেক্টটা, অথবা লোকালি রান সার্ভার করতে হবে, সার্ভারটা রান করতে হবে। তার জন্য লিখতে হবে python manage.py run server। এখন আমি এই কমান্ডটা আপনাদের কাছে ডিসক্রাইব করি। সো তার আগে আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিই। লিখবো python manage.py run server। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এই যে পাইথন হচ্ছে কখন লেখা হয়, যখন আমরা কোনো পাইথন ফাইল রান করব দেন আমরা তার আগে পাইথন লিখব, দেন হচ্ছে আমি কোন ফাইলটা রান করব অথবা স্ক্রিপ্টটা রান করব তা বলে দিতে হয়, যেমন হচ্ছে manage.py দেন হচ্ছে আর্গুমেন্ট হিসেবে রান সার্ভার পাস করব। সো এখন যদি আমি জিনিসটা আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাই, এই যে ফার্স্ট অফ অল পাইথন তো বুঝতে পেরেছেন, কোনো পাইথন ফাইল রান করব তার জন্য আমাদের লিখতে হবে পাইথন। তারপর হচ্ছে এই যে manage.py ফাইলটা এটা রান করব, এটা হচ্ছে আমাদের এখানে রুট ডিরেক্টরিতে অথবা বেস ডিরেক্টরিতে এই যে ফাইলটা এটা আমরা রান করব। সো এই ফাইলটা আমার আরেকটা আর্গুমেন্ট নেবে, সেটা হচ্ছে অথবা আপনার একটা কমান্ড নেবে, সেটা হচ্ছে রান সার্ভার। এটা এই ফাইলটা মানে manage.py ফাইলটার কাজ হচ্ছে আপনার Djangoর সাথে ইন্টারেক্ট করা, মানে কমান্ডগুলো এক্সিকিউট করার কাজটা আপনার manage.py ফাইলটা করে। manage.py ফাইলটাকে আবার আপনার কমান্ড লাইন ইউটিলিটিও বলা হয়, মানে যে কোনো ধরনের কমান্ড এখানে রান করবেন তার জন্য আপনার এই ফাইলটার সাহায্য নিতে হবে। সো আমি এখন রান সার্ভার কমান্ড এক্সিকিউট করি। এক্সিকিউট করার পর দেখেন আমার সার্ভারটা রান হয়ে গেল। এই যে Django 5.0 প্রজেক্টটা তৈরি হলো, তার আগে একটা ছিল আমার Django 4.0। সো এখন এতগুলো কথা বলার কারণ হচ্ছে কি, এখন আমরা দেখে নেই এই যে এর আগে যে সমস্যাটা ছিল যে আমাদের এনভায়রনমেন্ট মনে রাখার বিষয়টা, এটা আর এখন করা লাগছে না। এটা প্রত্যেকটা প্রজেক্টের ভিতরেই তৈরি করা হচ্ছে, শুধু আপনার এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করলেই হবে। সো আরেকটা জিনিস এখানে দেখাই, আমি সার্ভারটা ক্লোজ করে নেই, Ctrl+C প্রেস করে দেখুন এই যে প্রজেক্টটা এখন আমরা এটা আইডিতে ওপেন করব। তো সেটা করা যায় দুইটা ওয়েতে। এক হচ্ছে আপনি আগে আইডি ওপেন করবেন, তারপর এই ফাইল থেকে এই পাথটা সিলেক্ট করে দিলে ওপেন হবে। কিন্তু আপনি চাইলে সহজে ওপেন করতে পারেন, এখান থেকে ক্লিক করে রাইট বাটন, এখানে তো ওপেন উইথ নেই, তার জন্য আপনাকে কমান্ড প্রম্পটে যেতে হবে, গিয়ে লিখতে হবে কোড ডট লিখে স্পেস দিয়ে ডট দিয়ে এন্টার মারলেই আপনার এই ফুল প্রজেক্টটা এই যে ডিরেক্টরিটা আছে এটা আমার আইডিতে ওপেন হয়ে যাবে। দেখুন তার জন্য অবশ্যই আপনার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল থাকতে হবে। দেখুন আমার প্রজেক্ট যে ডিরেক্টরিটা এটা ওপেন হয়ে গেল। এখন আমি দেখাচ্ছি এই প্রজেক্টের যে স্ট্রাকচারটা। ফার্স্ট অফ অল আমাদের এনভায়রনমেন্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ফাইল, এনভায়রনমেন্ট ডিরেক্টরিও বলতে পারেন। তারপর হচ্ছে কোর, আমাদের যে মেইন প্রজেক্ট এটা হচ্ছে কোর। এখন এই কোরের ভিতরে দেখুন পাইক্যাশ, এটা হচ্ছে আপনার আইডি নিজেই তৈরি করে ডিফল্ট তৈরি করে। দেন আমাদের আরেকটা ফাইল হচ্ছে ইনিট, এটা হচ্ছে
আপনার পাইথনে কোনো একটা ডিরেক্টরিকে যদি আপনি অ্যাজ এ মডিউল হিসেবে পরিচয় করতে চান অথবা মডিউল হিসেবে ইউজ করতে চান, তখন আমাদের এই ফাইলটা ক্রিয়েট করতে হয় init.py। দেন ASGI যে ফাইলটা, এটা হচ্ছে আপনার অ্যাসিঙ্ক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস, মানে হচ্ছে আপনার অ্যাসিঙ্ক্রোনাস যে সার্ভারগুলা, ওই সার্ভারগুলা রান করার জন্য এই ফাইলটা ইউজ করা হয়, অথবা ওই ধরনের হোস্ট সার্ভারে হোস্ট করতে গেলে আপনার এই ফাইলটা ইউজ করা হয়। দেন হচ্ছে আরেকটা আছে আপনার WSGI ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস। এটা হচ্ছে আপনার যে ধরনের ওয়েবসাইট হচ্ছে WSGI সাপোর্ট করে অথবা আপনি ওই ধরনের সার্ভারে ডিপ্লয় করতে চান, তখন WSGI-টা ইউজ করা হয়। সেটা নিয়ে যখন ডিপ্লয়মেন্ট করা হবে তখন এটা ব্রিফলি আলোচনা করা হবে অথবা ডিটেল আলোচনা করা হবে। তারপর হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই, settings.py ফাইলটা। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন ফোকাসের বিষয়। এখানে আপনি দেখবেন একটা বেস পাথ তৈরি করা হয়েছে, মানে এই যে আমাদের বেস ডিরেক্টরিটা, এটাকে বেস পাথ হিসেবে এখানে চেনাই দেওয়া হয়েছে। এখানে আরেকটা আছে সিক্রেট কি, প্রত্যেকটা প্রজেক্টের একটা সিক্রেট কি থাকবে, এটা আপনি হাইড রাখার ট্রাই করবেন। তারপর হচ্ছে ডিবাগিং মোড। ডিবাগিং মোড হচ্ছে আপনার যখন আমরা ডেভেলপমেন্ট সার্ভারের কাজ করব, মানে ডেভেলপমেন্টের কাজ করব, তখন এটা ডিবাগ ইকুয়াল ট্রু থাকে। দেন অ্যালাউ হোস্ট, এটা নিয়ে আমরা বলতে পারি যে আপনার ডোমেন বলে দেয়, ডোমেন স্পেসিফিক ডোমেনগুলো এখানে বলে দিলে ওই ডোমেন এখানে বলে দিতে হয়। ডিফল্ট কিছু অ্যাপস আপনার জন্য তারা তৈরি করে দেয়, এই জন্য এটাকে বলা হয় জ্যাঙ্গো ব্যাটারি ইনক্লুডস, মানে অলরেডি কিছু ফাইল তৈরি করে দেওয়া থাকে, মানে আপনার অ্যাপস ইনস্টল দেওয়া থাকে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে আমাদের জ্যাঙ্গোর কন্ট্রিব অ্যাডমিন। এখন আমি যদি যাই জ্যাঙ্গো কন্ট্রিব এই যে অ্যাডমিন, দেখেন এই অ্যাপসটা এখানে তৈরি করা আছে, জাস্ট এখানে ডিফল্ট যে অ্যাপসটা এখানে তৈরি করা আছে, জাস্ট এখানে পাথটা বলে দিয়েছি। তারপর দেখি অথ, এই যে জ্যাঙ্গো কন্ট্রিব অথ, এই যে কন্ট্রিব অথ, এখানে আরেকটা অ্যাপস তৈরি করা আছে, এটাও এখানে বলে দেওয়া আছে। কন্টেন্ট টাইপ সেটাও বলে দেওয়া আছে, এই যে কন্টেন্ট টাইপ এটাও বলে দেওয়া আছে। সেশনও বলে দেওয়া আছে এখানে, মেসেজও বলে দেওয়া আছে এখানে, এবং সাইট ফাইলস, স্ট্যাটিক ফাইলস, এই যে স্ট্যাটিক ফাইলস তৈরি করে দেওয়া আছে। সো এগুলো হচ্ছে জ্যাঙ্গো বাই ডিফল্ট ইনস্টল করে দেয়, আপনি ইউজ করলে করতে পারেন অথবা আপনি ইগনোর করতে পারেন এগুলোকে। তারপর হচ্ছে মিডলওয়্যারগুলো এখানে লেখা হয় অথবা কানেক্ট করে দেওয়া হয়, কনফিগার করে দেওয়া হয়। তারপর রুট যে ইউআরএল অথবা রুট যে ফোল্ডার, এটা হচ্ছে প্রজেক্টের যে রুট ফোল্ডার, এটা এখানে বলে দেওয়া আছে। যেমন ধরেন কোর, আমার প্রজেক্টের নাম হচ্ছে core.urls, এই যে ইউআরএলস এখানে বলে দেওয়া আছে, urls.py ফাইলটা এখানে বলে দেওয়া আছে। এবং urls.py ফাইলটা কেন লিখতে হয় সেটা আমি এই পরবর্তীতে আলোচনা করব। সো ফার্স্ট দেন আমি বলে নিই টেমপ্লেটস, জ্যাঙ্গোর যে টেমপ্লেটসগুলো ইউজ করা হয়, এটা পাথটা এখানে আপনি বলে দিতে হবে, এটা আমি পরবর্তীতে বলবো। দেন হচ্ছে WSGI অ্যাপ্লিকেশন যখন ইউজ করবেন তখন এইটার পাথটা এখানে বলে দেওয়া আছে, যেমন ধরেন কোর WSGI অ্যাপ্লিকেশন, এই যে আমি যদি যাই কোর WSGI এই যে অ্যাপ্লিকেশন, এটাকে জাস্ট কল করা হয়েছে settings.py ফাইল থেকে। দেন হচ্ছে ডেটাবেস, আপনি যদি ASGI ইউজ করেন তখন আপনার এখানে ASGI সার্ভারটাও কল করে দিতে হবে, জাস্ট এটার নিচে অথবা উপরে বলে দিতে হবে। সো সার্ভার কখন ASGI অথবা WSGI ইউজ করতে হবে এটা নিয়ে আমরা পরবর্তীতে যখন ডিপ্লয়মেন্টের কাজ করব তখন আমরা এখানে দেখাবো। ডেটাবেস, এখানে ডেটাবেস ডিফল্ট হিসাবে আপনার SQLite ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের এই যে ফাইলটা db.sqlite, এটা এখান থেকে কল করা হয় এবং এটার পাথটা এখানে বলে দিয়ে আছে। এই যে নেমের জায়গায় বেস ডিরেক্টরি, এই যে আমরা বেস ডিরেক্টরি দেখেছিলাম, বেস ডিরেক্টরি /db.sqlite3, এই ফাইলটার নামটা বলে দেওয়া হয়েছে। দেন অথ পাসওয়ার্ড ভ্যালিডেটর, এগুলো হচ্ছে এখানে ইউজ করা হয়েছে। দেন ল্যাঙ্গুয়েজ কোড, টাইম জোন, ITIN টাইম জোন,
দেন স্ট্যাটিক ফাইল এবং ডিফল্ট যে অটো ফিল্ড এটা এখানে বলা হয়েছে। সো এগুলো চাইলে আপনি এই যে এখানে ইউআরএল দেওয়া আছে ডিটেল জেনে নিতে পারেন, অথবা আমি পরবর্তীতে যদি বলা লাগে তবে আমি বলে দেব, এগুলা ডিটেল বলে দেব। দেন আমরা দেখি হচ্ছে urls.py ফাইলটা, এটার কাজটা কি। ফার্স্ট অফ অল আমি কমেন্টটা সরিয়ে নিই, অথবা আপনি এখান থেকেও দেখতে পারেন ইউআরএল কনফিগারেশন ফর কোর প্রজেক্ট, মানে এখানে যেই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এই যে প্রজেক্টটা এটার ইউআরএলস গুলো এখানে আপনার মেনটেন কনফিগারেশন করা হয়। আর এখানে কয়েকটা ওয়ে আছে আপনার এগুলো কল করার জন্য। একটা হচ্ছে আপনার পাথ এভাবে ডিক্লেয়ার করতে পারেন, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, যখন ওই পাথ নিয়ে আলোচনা করব যে ভিডিওতে ওইটাতে আলোচনা করব। আপাতত এগুলো সরিয়ে নেই, যদি আমি ক্লিয়ার করে দিই দেখেন এখানে বেসিক্যালি কিছুই না। এই যে আমি বলেছিলাম জ্যাঙ্গো ডিফল্ট কিছু ইনস্টল দিয়ে দেয় অ্যাপস, আমি যদি এটা সাইডে নেই, এই যে দেখেন এখানে কি করা হয়েছে জ্যাঙ্গো কন্ট্রি অ্যাডমিন, যে অ্যাডমিন একটা জ্যাঙ্গো একটা অ্যাডমিন প্যানেল তৈরি করে ডিফল্ট, সেটা এখান থেকে কল করা হয়েছে। এই যে দেখেন এই যে জ্যাঙ্গো কন্ট্রি অ্যাডমিন, জ্যাঙ্গো কন্ট্রি অ্যাডমিনে যদি যাই, যে অ্যাডমিন যাই, এখান থেকে আমার এই পার্টটা site.url এই পার্টটা আমার কল করে দেওয়া হয়েছে। মানে এখানে যদি আমি হিট করি অ্যাডমিন যদি লিখি, সার্ভারটা রান করে নিলাম। এখন আমি যদি এখানে গিয়ে এটা করি আমার রান হচ্ছে। এখন আমি দেখাই এই যে অ্যাডমিন, এটা আমি কপি করে নিই, পার্টটা কপি করে আমি স্ল্যাশ দিয়ে এখানে পেস্ট করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখেন এখানে বলতেছে যে নো সার্চ টেবল, হ্যাঁ নো সার্চ টেবল, মানে আমি এখনো মাইগ্রেট করিনি, যার কারণে এই এররটা দেখাচ্ছে। কিন্তু যখন আমি মাইগ্রেট করে নেব, মানে যে ডিফল্ট যে ডেটাবেসগুলো, এই অ্যাপসটা নিশ্চয়ই কোনো ডেটাবেস টেবিল ইউজ করছে, মডেল ইউজ করছে, অর্থাৎ কোনো মডেল ইউজ করছে। সো এগুলো যদি আমি এখনো তৈরি না করি তাহলে তো আমার এটা দেখাবে না, স্বাভাবিক। জাস্ট আমি জানিয়ে দিলাম এটা হচ্ছে আমার রুট অ্যাডমিন ডিরেক্টরির যেই ইউআরএল এখানে ডিক্লেয়ার করা আছে। দেন আপনি চাইলে এখানে আরও অন্যান্য পাথ অ্যাড করে দিতে পারেন, সেটা আমি পরবর্তী আলোচনা করব। জাস্ট জানিয়ে দিলাম যে এটা কোথা থেকে আসলো, অ্যাডমিন সাইট ইউআরএল। যদি আমি অ্যাডমিন সাইট ইউআরএল-এ যাই, এই দেখেন এখানে আমার বলে দেওয়া আছে যে ইউআরএল, ঠিক আছে, অ্যাডমিন ইন্টারফেসের ইউআরএলটা এখানে বলে দেওয়া আছে। সো জাস্ট এটা আমি কল করে এখানে ইনক্লুড করে দিয়েছি। এখন আরেকটা জিনিস দেখাই আমি, ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভিডিও লম্বা হচ্ছে কিনা, অথবা আপনাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা আমার কি কি ইমপ্রুভ করতে হবে। অবশ্যই আপনারা হেজিটেট ফিল করবেন না জানাতে, যাতে আমি ইমপ্রুভ করতে পারি আপনাদের সুবিধার্থে, আমার নিজেকে ইমপ্রুভ করতে পারি, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেন আমি এখন প্রজেক্ট রান করার আরেকটা ওয়েজ জানাবো। এই যে আমি ফার্স্ট অফ অল ক্লিয়ার করে নিলাম, আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিলাম। দেন আমরা তখন কি করতাম, রান করতে হলে পাইথন py রান সার্ভার, দেন এভাবে দিলে আমাদের প্রজেক্টটা রান হয়ে যেত, ঠিক আছে, প্রজেক্টটা রান হয়ে যেত। কিন্তু এটা আরো কয়েকটা ওয়ে আছে রান করার। প্রথমে টার্মিনালটা ক্লোজ করে নিলাম, সার্ভারটা ক্লোজ করে নিলাম। দেন এখন দেখাবো অন্য ওয়ে, সেম জিনিস। এখন আমি শুধু পোর্ট বলে দেব। দেখুন আমাদের এটা কিন্তু ডিফল্ট 8004-এ চলছে, এই যে 8004-এ চলছে, কিন্তু আমি চাচ্ছি এটা এখন অন্য পোর্টে চালাবো, অন্য যেই অ্যাভেলেবল পোর্টগুলো আছে ওইগুলোতে চালাবো। তার জন্য লিখতে হবে 8080, মানে আমি এই পোর্টে চালাতে চাচ্ছি। দেন এন্টার প্রেস করব। এখন পাইথন ম্যানেজার py সার্ভারটা যেটা you don't have permission to access this port, সরি, তাহলে আমি অন্য একটা পোর্ট ইউজ করব 8008। এটা চালিয়ে দেখি, এই যে দেখুন 8004, মানে তার আগের যে পোর্টটা ছিল এটা অ্যাভেলেবল ছিল না, যার কারণে আমি চালাতে পারিনি। এখন আমি ওই পোর্টটা এখানে লিখব
8008 এটাকে এন্টার প্রেস করব। দেখেন আমার এখন এই পোর্টে চলছে। দেখুন 8008। এখন আরেকটা ওয়ে আছে আপনার, আমি এখানে বলে দিতে পারি যে আমার কোন আইপিতে চলবে। যদি আপনার আইপি ডিফারেন্ট হয়, আপনার এই পিসির আইপি যদি ডিফারেন্ট থাকে অথবা আপনার কোনো একটা আইপির মাধ্যমে চালাতে হয়, যেমন ধরেন আমার এটা চলছে এখন 127.0.0.1 এই পোর্ট আইপিতে চলতেছে। এখন আমি চাচ্ছি যে এটাকে লোকাল হোস্টে চালাই, যদিও এটাও লোকাল। এই যে লিখে কোলন দেন আইপি বলে দিলাম, সরি পোর্ট বলে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখেন আমার এখানে এখন লোকাল হোস্ট চলে আসছে, লোকাল হোস্ট 8008। এখন ক্লোজ করব টার্মিনালটা, সার্ভারটা ক্লোজ করার পর এখন আমি চাইলে এখানে আইপিও বলে দিতে পারি। এখন 127.0.0.1 এই পোর্টটা বলে দিতে পারি, অথবা অন্য আইপি চাইলে অন্য আইপিও এখানে বলে দিতে পারি। যেমন ধরেন আমি এখানে যদি বলি আর অন্য একটা আইপিতে রান করি, যেমন হচ্ছে, দেন আমি এন্টার প্রেস করি। এখন আমার এই আইপিতে আমার প্রজেক্টটা রান হচ্ছে। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে সেটিংস আমি বলেছিলাম অ্যালাউ হোস্ট। এই যে এখানে আমি কিছুই বলিনি, যে কারণে আমার যে আইপিটা দিয়েছিলাম এটা আমার অ্যাকসেপ্ট করেনি। এই যে আইপিটা যেটা দিয়েছিলাম এটা অ্যাকসেপ্ট করেনি, তো তার জন্য আমার বলে দিতে হবে, এখানে আমার বলে দিতে হবে অ্যাজ এ স্ট্রিং হিসেবে আমার পাস করে দিতে হবে যে আমার এই পোর্টটাও যেন অ্যাকসেপ্ট করে, এবং পোর্ট বলে দেব 08। এখন আমি যদি এটা সেভ দিই, দিয়ে আবার রান করি, এই যে যদি যাই এখন, সরি আমার আইপিটাও অ্যাড করে দিতে হবে ওইখানে settings.py ফাইলে, দেন কমা দিয়ে আমি আরেকটা অ্যাড করে দিই আইপিটা। তাহলে আমার এখন এই আইপিতেও আমার পোর্টটা চলতেছে। সো এখান থেকে কি বুঝলেন, যখন এই যে অ্যালাউ পোস্টের কাজটা, এটা হচ্ছে আপনি কোন পোর্টে চালাবেন, কোন আইপিতে চালাবেন, এখানে আপনার বলে দিতে হবে। যদি অন্য কোনো একটা আইপি মাধ্যমে ইউজ করা হয়, হিট দেওয়া হয়, তখন এটা কাজ করবে না। সো এখানে আরেকটা ওয়ে আছে অ্যালাউ হোস্টের, আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট অ্যালাউ করে দিতে পারেন। শুধু একটা স্ট্রিং পাস করতে হবে, স্টার পাস করে দিবেন স্ট্রিং এর অ্যাজ স্ট্রিং হিসেবে, দেন সেভ দিবেন। আপনার এটা টার্মিনালটা রিলোড দিবে, অথবা আপনি রিলোড দিতে পারেন। রিলোড দিলে আপনি যখন ব্রাউজারে যাবেন সেম ভাবে কাজ করবে। এখন আমি যদি আপনাকে সেটিংসটা দেখাই, এই শুধু স্টার লিখছি কিন্তু এখন আমাকে অ্যালাউ করছে, এই যে অ্যালাউ করছে। সেখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি বাই ডিফল্ট টাইপ করে দিতে পারেন আইপি, অথবা স্টার ইউজ করতে পারেন, অথবা আপনি দুইটাই পারেন। আমি যদি সেভ দেই, কন্ট্রোল এস সেভ, দেন এখানে অটোমেটিক্যালি রিলোড নিয়ে নিয়েছে। সো এখন দেখেন এই যে আমরা টার্মিনালটা রান করছি, যদি এখানে নিয়ে আসি দেখাই, এই যে লাল কিছু লেখা আছে ওয়ার্নিং হিসেবে দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশনস, মানে এই যে ডিফল্ট যে অ্যাপসগুলো এখানে ডিক্লেয়ার করে দিয়েছে, এগুলো তো মডেল ইউজ করা হয়েছে, কিন্তু আমি এগুলোকে মাইগ্রেট করিনি, মানে ডিবি টেবিল তৈরি করিনি, মাইগ্রেশন চালাইনি। মানে অলরেডি আমাদের মাইগ্রেশন ফাইল আছে, কিন্তু আমরা ওইগুলোকে মাইগ্রেট করিনি, মানে ডিবিতে যে টেবিল তৈরি করতে হয় ওই টেবিলটা তৈরি করিনি। যখন আমরা মাইগ্রেট কমান্ডটা চালু করব, যেখানে বলে দিয়েছে পাইথন manage.py মাইগ্রেট যখন চালাবো তখন আমাদের জন্য টেবিল তৈরি করে দেবে। ফার্স্ট অফ অল আমি দেখাই আমার ডেটাবেসটা এখন, এই যে db.sqlite3, এখানে দেখেন কোনো টেবিল নেই, ঠিক আছে। আমি রিলোড দিয়ে দেখাই, এখানে কোনো টেবিল নেই। এখন আমি যদি এই সার্ভারটা ক্লোজ করে আমি এই কমান্ডটা রান করি, মাইগ্রেট কমান্ডটা রান করি, দেখুন এই ওয়ার্নিংটা থাকবে না, দেখুন সবগুলা নিয়ে নিয়েছি। এখন আমি যদি এই ডিবিটা রিফ্রেশ করি, দেখেন অনেকগুলা আপনার টেবিল তৈরি হয়ে গিয়েছে। এন্ড সেকেন্ড যেই ইয়েটা
কাজটা আমি সার্ভারটা আবার রান করে নিই। এই দেখুন এখানে চলতেছে। এখন আমি যদি users.py ফাইলে গিয়ে এটা কপি করি, পাথটা কপি করি এবং আমার ইউআরএল এর সাথে অ্যাড করে দেই, এখন আমি ইন্টারফেসটা দেখতে পাবো। দেখেন অ্যাডমিন ইন্টারফেসটা এখানে আসতেছে। সো এই যে আসার কারণটা এটা হচ্ছে আপনার এই যে মাইগ্রেশন ফাইলগুলা মাইগ্রেট করার কারণে, যে অ্যাপ্লাই করার কারণে চলে আসছে অ্যাডমিন প্যানেলটা। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। সো ইন ডিটেল আরও ডিটেল বলবো, যদি আপনারা কমেন্টে জানান যে আসলে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে কিনা, অথবা ইনফরমেশন বেশি হয়ে যাচ্ছে কিনা, অথবা কোনো যদি ঘাটতি থাকে ইনফরমেশনে সেটাও আমাকে জানাবেন। আমি নিজেকে ইমপ্রুভ করে নেব এবং আপনাদেরকে ট্রাই করব বেস্ট যেই ওয়েতে লার্ন করা যায় সেভাবে যেন আমি ভিডিও তৈরি করতে পারি। আপনারা কমেন্টে জানাবেন কী কী অসুবিধা। সো এই ছিল আজকের ভিডিও। এখন আমি যদি একটা ওভারঅল ব্রিফ দিয়ে দেই, আমরা কি কি দেখেছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে আমরা মাল্টিপল প্রজেক্ট তৈরি করতে হয় এবং প্রজেক্টের আন্ডারে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, এবং প্রজেক্টের বাইরে এনভায়রনমেন্ট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে কি সমস্যা হতে পারে অথবা কোনটা স্ট্যান্ডার্ড ওয়েতে তৈরি করতে হয়। তারপর আমরা জেনেছিলাম হচ্ছে প্রজেক্টের যে স্ট্রাকচার, কোন ফাইলের কি কাজ এটা দেখেছিলাম, এবং কেন আমরা মাইগ্রেট করব, মাইগ্রেশন চালাবো সেটাও দেখেছিলাম, এবং সার্ভার কতভাবে চালানো যায় সেটাও দেখেছিলাম, এবং সেটিংসে কিছু জিনিস চেঞ্জেস কেন করতে হয় অথবা কেন লেখা হয় ইনস্টল পাথ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং অ্যালাউ হোস্ট নিয়ে আলোচনা করেছিলাম যে কোনো সার্ভার অথবা কোনো আইপি ইউজ করতে হলে আমাদের এখানে বলে দিতে হয়, এবং এই ফাইলটা কেন, কাজটা কি সেটাও, এবং ফাইলগুলোর কাজ কি, এগুলো আমি বলেছিলাম। তারপর বলেছিলাম হচ্ছে আপনার যে আমাদের পাথগুলা, যে us.py পাথগুলা কেন ইউজ করা হয় সেটাও বলেছিলাম। আর ইন ডিটেল পাথ নিয়ে আমরা ইন ডিটেল আরও বলবো বাকি যে ভিডিওগুলো আসবে ওইগুলোতে, এবং আমি ইন ডিটেল বলার ট্রাই করব, কারণ আমাদের ইন ডিটেল জানা থাকলে আমরা যে কোনো সময় যে কোনো প্রজেক্টে অথবা যে কোনো ইস্যু থেকে আমরা রক্ষা পেতে পারি যদি আমরা জানা থাকে ডিটেল। সো এই সুবিধাতে আমি আসলে ডিটেল বলার ট্রাই করব এই আমার ভিডিওগুলোতে। আর আমার যদি কোনো ভুল থাকে অথবা আপনার ইনফরমেশন কমতি হলে আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর যদি কোনো বিষয়ে কোশ্চেন থাকে ওইটাও আপনারা করতে পারেন, আমি ট্রাই করব আমার দিক থেকে বেস্ট অ্যান্সার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।